হাই ফ্রেন্ডস, আজ 23শে ডিসেম্বর সোমবার। আমি এখন দাঁড়িয়ে আছি জিপিওর সামনে নতুন ব্লগ করব বলে, এবং জিপিওর ইতিহাসটা জানবো। এবং এখন বাজে সকাল 10:25। তো দেখা যাক, ভিতরে যাব এবং জিপিওর এরিয়াটা, ডালিউস এরিয়া, বিবাদী এরিয়ার স্ট্রিটের নামগুলো কী কী ছিল, কেন হয়েছিল, এই সম্বন্ধে জানার চেষ্টা করব। সঙ্গে থাকুন, পুরো ব্লগটার সাথে থাকুন। চলুন। কলকাতার জিপিওর পাশ দিয়ে চলে গেছে কয়লাঘাট স্ট্রিট। ডালুস স্কোয়ার থেকে পশ্চিম দিকে রাস্তাটা স্ট্যান্ড রোডে গিয়ে মিশেছে, কিন্তু রাস্তাটার নাম কয়লাঘাট স্ট্রিট কেন? এর সাথে কয়লার কোনো সম্পর্ক আছে নাকি? এই রাস্তার গল্প শুনতে হলে পিছিয়ে যেতে হবে প্রায় 270 বছর। আজ যেখানে আরবিআই বিল্ডিং, জিপিও, কলকাতা কালেক্টরেট, ইস্টার্ন রেলের হেড অফিস রয়েছে, সেখানেই তখন ছিল ওল্ড ফোর্ট উইলিয়াম, মানে কলকাতার পুরনো কেল্লা। আজকে ময়দানে যে ফোর্ট উইলিয়াম দেখতে পান, সেটা কিন্তু নতুন ফোর্ট উইলিয়াম। আর লালদিঘির পাশে এই জায়গায় ছিল পুরনো ফোর্ট উইলিয়াম। এই কেল্লার পশ্চিম দিক থেকে বয়ে যেত হুগলি নদী, মানে আজ সেই জায়গাটা আমরা স্ট্যান্ড রোড হিসেবে চিনি, সেটা একসময় ছিল জলের তলায়। এই পুরনো কেল্লার সামনে গঙ্গার ওপরে ছিল একটা কাঠের জেটি। ইংরেজরা যাকে বলতো নিউ ওয়ার্ফ ঘাট, লোকে অবশ্য বলতো কেল্লার ঘাট। লোকমুখে এই কেল্লার ঘাট নাম বদলে গিয়ে হয়ে যায় এক কয়লাঘাট। আর সেই রাস্তা কয়লাঘাট অবধি যেত, সেটাকে বলা হতো কয়লাঘাট স্ট্রিট। এই কয়লাঘাট স্ট্রিট ছিল পুরনো কেল্লার দক্ষিণে, আর কেল্লার উত্তরে ছিল আরেকটা রাস্তা। সেই রাস্তা দিয়ে এগোলেই ছিল আর একটা ঘাট, যার নাম ছিল ওল্ড ফোর্ট ঘাট। আর রাস্তাটার নাম ছিল ওল্ড ফোর্ট ঘাট স্ট্রিট। আর সেই রাস্তাটাই আমরা ফেয়ারলি প্লেস নামে চিনি। শোনা যায় এক সওদাগর উইলিয়াম ফেয়ারলি নামেই এই রাস্তার নাম হয়েছে ফেয়ারলি প্লেস। ফেরত আসি ওই ওল্ড ফোর্ট ঘাটের কথায়। 1756 সালে নবাব সিরাজদৌল্লা যখন কলকাতার এই পুরনো কেল্লা আক্রমণ করেন, ব্রিটিশরা এই ওল্ড ফোর্ট ঘাট থেকে জাহাজে চড়ে চম্পট দেয়। সবাই অবশ্য পালাতে পারেনি, কিছু ব্রিটিশরা পিছনে পড়ে থাকে। আর তাদের নিয়েই ঘটেছিল এমন এক কাণ্ড, যাকে ইতিহাস মনে রাখে ব্ল্যাক হোল অফ ক্যালকাটা বা অন্ধকূপ হত্যাকাণ্ড নামে। তারপর কেটে গেছে বেশ কয়েকটা বছর। পলাশির যুদ্ধে নবাব সিরাজদৌল্লাকে হারিয়ে ব্রিটিশরাই তখন বাংলার হত্যাকর্তা বিধাতা। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন রীতিমতো ফুলে ফেঁপে উঠতে লাগলো। তাদের জাহাজ এই দেশ থেকে মশলা, মসলিন আরও নানান সামগ্রী নিয়ে চলে যেত, আর ফেরত আসতো খালি জাহাজ। কিন্তু একেবারে খালি জাহাজ তো আর ফেরত আনা সম্ভব নয়, তাই জাহাজে মাটি ভর্তি করে এদেশে আনা হতো। আর সেই সব মাটি গঙ্গার ধারেই ফেলা হতে লাগলো। এতে ক্রমে নদীও পিছিয়ে গেল। এখন ওল্ড ফোর্ট ঘাট পর্যন্ত নদীর জল আর আসে না। সেই জায়গায় তৈরি হলো নতুন রাস্তা। সেই রাস্তাকে আজ আমরা স্ট্যান্ড রোড হিসেবে চিনি। নবাব সিরাজের সেই কলকাতা আক্রমণের পরে ব্রিটিশরা বুঝতে পেরেছিল ওইখানে কেল্লা বানিয়ে কোনো লাভই হবে না। তাই নতুন করে গোবিন্দপুরে, মানে বর্তমানে ময়দানে, তৈরি হলো নতুন কেল্লা, মানে আজকের ফোর্ট উইলিয়াম। আর সেই পুরনো ফোর্ট উইলিয়ামে জায়গায় তৈরি হলো জিপিও আর অন্যান্য সব বিল্ডিং। সেই সময় থেকে আজ পর্যন্ত কলকাতার চেহারা অজস্র বদল হয়ে গেছে, কিন্তু রয়ে গেছে সেই তিনটি রাস্তা: কয়লাঘাট স্ট্রিট, ফেয়ারলি প্লেস আর স্ট্যান্ড রোড। আর সেই পুরনো ফোর্ট উইলিয়াম, কলকাতার প্রথম কেল্লা, আজকের জিপিও দেখে কি কোনোভাবেই সেটা চেনা সম্ভব? তাহলে বলবো হ্যাঁ, সম্ভব। তবে জিপিওর বিল্ডিংটার দিকে তাকালে চলবে না, তাকাতে হবে মাটির দিকে। সেখানে আজও দেখতে পাবেন জিপিওর সিঁড়ির মধ্যে দিয়ে সাপের মতো এঁকে বেঁকে চলে গেছে একটা পিতলের পাত। জিপিওর দেওয়ালে একটা ফলকে লেখা আছে, এই পাতটাই বলে দেয় কলকাতার সেই পুরনো কেল্লাটা কোনখান থেকে কোনখান পর্যন্ত ছিল।
এটা হচ্ছে এর ভিতরে একটা মিউজিয়াম আছে, পোস্টাল মিউজিয়াম। এটা এন্ট্রিটা। এটা হচ্ছে বীমা কার্যালয়, কত পুরনো। মিউজিয়ামের ভিতরে গেলাম, জিপিওর মিউজিয়ামে, ওখানে ক্যামেরা অ্যালাউ নয়। অপূর্ব মিউজিয়ামটা, সবাই ঘুরে যেতে পারেন। সেই পুরনো দিনের সব স্ট্যাম্প কীভাবে ছিল, তো কীভাবে ডাকঘরকাররা যেত, তাদের সমস্ত কিছু বিশদভাবে আছে। রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে। সত্যি এগুলো দেখলে রাতের অন্ধকারে নিয়ে যেত কীভাবে আগে ডাক পরিষেবা চলত। এখন আমরা এমন একটা জায়গায় যাব যেটা কলকাতার বাইরে গোটা ভারতবর্ষে আর একটাও নেই। কলকাতায় জিপিওতে খোলা শিউলি বা পার্সেল ক্যাফেতে, মানে ডাকঘরে বসেই চা কফি স্ন্যাক্স খাওয়ার সুযোগ। এই ক্যাফের একটা আলাদা আকর্ষণও আছে, তা হলো কেউ চাইলে কিনে নিতে পারে দুষ্প্রাপ্য স্ট্যাম্পের ছবি দেওয়া টি শার্ট, কুশন কভার এবং কফি মাগ ইত্যাদি। পোস্ট অফিসের উদ্যোগে বোতল করা গঙ্গোত্রীর জলও পাওয়া যায় এখানে। সাধারণ মানুষ যাতে কাজে অকাজে জিপিওর মধ্যে আসতে পারে আর চোখ ভরে দেখতে পারে এই হেরিটেজ বিল্ডিংয়ের অন্দরমহল, তাই জন্যই এই ক্যাফের কনসেপ্ট। অর্থাৎ ডাকজনিত কাজ ছাড়াও যে কেউ এসে এখানে চা কফি স্ন্যাক্স খেতেই পারে। দেওয়াল জুড়ে ভরে আছে দুষ্প্রাপ্য কিছু স্ট্যাম্পের ছবি, আর মাঝে মধ্যেই ঢাল বল্লমের দেখলে মনে হবে এগুলোকে ডেকোরেশনের জন্য রাখা হয়েছে, তা কিন্তু নয়। এটার কারণ জানতে হলে আমাদের চলে যেতে হবে প্রায় 200 বছর আগে, যখন ডাকিরা ছুটে যেত মাইলের পর মাইল। তখন এই বল্লম ছোড়ার ঢালই ছিল অসাধু লোকের কাছ থেকে নিজেকে বাঁচাবার একমাত্র সম্বল। যারা কলকাতার বাইরে থাকো তাদের অনেকেরই ইচ্ছে হতে পারে জিপিওর মেন কার্যালয়টা কেমন সেটা দেখতে, যেটা এই ক্যাফের পাশেই। সেই 1868 সাল থেকে চিঠি পার্সেল পৌঁছে যাচ্ছে দেশ থেকে দেশান্তরে এই জিপিও থেকেই। পূর্ব ভারতের প্রধান ডাকঘর এটাই। আরেকটা কথা, পার্সেল ক্যাফে খোলা থাকে সোম থেকে শনি সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত, আর এখানে সব কিছুর দামই কিন্তু খুব কম। এ হচ্ছে বিবাদীবাগ রেল স্টেশন, বিনয় বাদল দীনেশ, কলকাতা কলকাতার সাউথ শিয়ালদার সাউথ সেকশনের বজবজ লাইনের ট্রেনগুলো এখান দিয়ে যায়। আর ওই দিকে হচ্ছে ফেরিঘাটটা, যাই ফেরিঘাটের দিকে। এই হচ্ছে ফেরিঘাট। ওই যে মিলেনিয়াম পার্কের একটা এন্ট্রান্স, এখন বন্ধ আছে। এটা হচ্ছে ফেয়ারলি প্লেসের জেটি নাম্বার 2। এই গঙ্গার ধারটা, ওই হাওড়া স্টেশন, সব লঞ্চ যাচ্ছে। পূর্ব জায়গাটা ওই যে হাওড়ার ব্রিজ। জেটির
বেঁধে রাখা ইয়েগুলো, চেনগুলো। এটা শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের অফিস। ওপরটা একটা বিখ্যাত বোম্বে ফিল্ম স্টার, একদম বান্দ্রা সি বিচের সাইডেই তার বাড়ির মতো। কে বলুন তো, এটা কমেন্ট বক্সে লিখবেন। তো যাই হোক, আর এইটা হচ্ছে মাঝেরহাট, দমদম মাঝেরহাটের একটাই লাইন এদিক দিয়ে গেছে। এটা একদম মিলেনিয়াম পার্কের সামনেই। এই হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট। এই হচ্ছে রেলের হেড অফিস। অফিসের সাইডে স্ট্রিট ফুড এখানে প্রচুর বিখ্যাত। সবাই রাস্তায় সব কিছু পাওয়া যায়, একটু জেট ভিড় দেখুন, সব কিছু পাওয়া যায়। ওইদিকে জিপিও। দেখুন এখানে ফুড, স্ট্রিট ফুড একদম প্রচুর সেলও আছে, বিক্রিও, মানে প্রচুর দোকানও আছে। এই হচ্ছে ইস্টার্ন রেলের হেড অফিস, হেডকোয়ার্টার 78 রোড। আর সাউথ ইস্টার্ন রেলের হেড অফিস হচ্ছে গারান্ডিস, আমাদের হেড অফিস। এই ভিতরটা যাওয়া যায় কিনা। এই যে সামনে একটা ইঞ্জিন রাখা আছে, ফার্স্ট মডেলের ইঞ্জিন। এই হলো রাইটার্স বিল্ডিং। 2011-র আগে অবধি এটাই বেঙ্গলের, পশ্চিমবাংলার প্রধান হেড অফিস ছিল। এখন সেটা নবান্নে চলে গেছে। আর এই ডালহৌসি ফেয়ারলি প্লেস, এটা হচ্ছে রিজার্ভ ব্যাংক। পুরোনো দিকে এলাহাবাদ ব্যাংক। ডালহৌসি চত্বরে প্রচুর হেরিটেজ বিল্ডিং আছে। হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, বন্ধ হয়ে গেছে এখন। কামাল লরির বিল্ডিংটা, এটাও একটা হেরিটেজ, বহু পুরনো। হচ্ছে বেঙ্গল চেম্বার অফ কমার্সের বিল্ডিংটা। এটা 1833 সালে এটা তৈরি হয়েছিল। সামনে দেখুন বিল্ডিংটা। কত পুরনো বিল্ডিং। এটা চার্টার ব্যাংক ছিল। কতটা জায়গা, কতটা বড় নীল। এখানে দেওয়া আছে 1908। যাইনি আমি যেতাম, পার্টনার ছিল সবাই মিলে। এই হচ্ছে টি বোর্ড আর ইউকো ব্যাংক। আগামী দিনে পুরনো কলকাতার চালচিত্র, এই নিয়ে কিছু ব্লগ আমি বানাবো। কলকাতার বিভিন্ন পুরনো জমিদার বাড়ি, হেরিটেজ বিল্ডিং আর পুরনো কিছু মন্দির, সেগুলো নিয়ে কিছু ব্লগ বানাবো। তো সাথে থাকবেন। তো আজকের ব্লগটা বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আগামী ব্লগে আবার নিশ্চয়ই দেখা হবে।